ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে উচ্চ আদালত। 1 মাস এই সিদ্ধান্ত বহাল থাকবে। তারপর শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শিক্ষার্থীদের দাবির পক্ষে এই রায় গেলেও রাজপথে এখনো অনড় তারা। আদালত নয়, তারা সিদ্ধান্ত চায় সরকারের। সকাল সন্ধ্যা ব্লকেডে কার্যত আজ অচল ছিল রাজপথ। কর্মসূচি আছে কালও। সকল শ্রেণীর নাগরিকের সমর্থনে কোটা বিরোধী এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তারা সমর্থন পেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সহ বিএনপিরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলের সমর্থন নিয়ে রাজপথ অচল করে দিয়ে আন্দোলন একরকম সফল করেছে বলা যায়। কিন্তু বিএনপি প্রায় 1 যুগ ধরে সরকার বিরোধী আন্দোলন করলেও সেই মাঠ তারা নিজেদের দখলে নিতে পারেনি তারা আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করতে। নিজেরা যা পারেনি তা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এবার আদায়ের পায়তারা করছে বলে অভিযোগ আওয়ামী লীগের। তবে বিএনপি তা অস্বীকার করে বলছে, চলমান প্রেক্ষাপটে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। এই জন্য তারা আন্দোলনে ইন্ধন নয়, সমর্থন দিচ্ছে। দেশের প্রায় প্রতিটি আন্দোলনেই ভর করে আসলে রাজনীতি। একসময় তার রূপ নেয় সহিংসতায়। আপাতত শান্ত এই আন্দোলনে কি রাজনৈতিক সহিংসতা যোগ হবে? জনগণের দুর্ভোগ কমাতে, যান চলাচল স্বাভাবিক করতে কোনো ব্যবস্থা কি নেবে আইন শৃঙ্খলা বাহিনী? নাকি 1 মাস ধরে চলবে এই আন্দোলন আর জনদুর্ভোগ? কেন আদালতের উপর আস্থা রাখতে পারছে না আন্দোলনকারীরা? রাজনৈতিক দলগুলো এই নিয়ে আসলে কি ভাবছে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং আছেন জাতীয় পার্টির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য আহসান আদিলুর রহমান। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। এই আন্দোলন কোন জায়গায় যাবে, তার রাজনৈতিক রূপ নিবে কিনা এবং তার চেহারা কী পাবে, কিভাবে সমাধান হবে, এই 1 মাসের মধ্যে হবে কিনা, অনেক প্রশ্ন আমাদের সামনে। রাজনৈতিক নেতারা আসলে তা নিয়ে কী ভাবেন, আমরা সেই আলোচনায় আজকে আছি। আমি শুরুই করতে চাই ABM মোশাররফ হোসেনকে দিয়ে। তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। 1 মাসের জন্য স্থিতাবস্থা আছে, মানে এখনো পর্যন্ত কোটা পদ্ধতি চালু আছে, তবু রাস্তায় সবাই তারা চাইছে যে সরকারের পক্ষ থেকে একটা কিছু হোক, মানে একটা কিছু মানে সরকারের পক্ষ থেকেই হোক। বোঝা যাচ্ছে সরকারের প্রতি সবচেয়ে বেশি আস্থা আদালতের চেয়ে, আমরা কি তাই বুঝতে পারি কিনা? আর এটি যদি হয়, যা কিছু আদালতে গড়ায় তা এককভাবে সরকার পুরোটাই উল্টে দিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং ডিবিসির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আসলে আপনাকে দেখতে হবে আন্দোলনের দাবিটা কি। আজকে এখানে দেখেন আন্দোলনের এই শব্দ প্রয়োগ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। সরকার বলছে কোটা বাতিল। 2018 সালে সরকার কোটা বাতিল করে দিয়েছে, কিন্তু সাধারণ ছাত্রীদের দাবি হলো কোটা সংস্কার, রিফর্ম। তারা কোটা সম্পূর্ণ বাতিল চাচ্ছে না, তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছিলেন। কিন্তু আপনার মনে থাকার কথা, বা আমাদের এখানে যারা সম্মানিত আলোচক আছে মনে থাকার কথা, দর্শকদেরও মনে থাকার কথা, যে 2018 আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা সংসদে বিরক্ত হয়ে বলল কোটায় থাকবে না। তখনই কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা সেদিন কিন্তু আপত্তি করেছিলেন যে আমরা কোটা বাতিল চাই না, কোটা সংস্কার চাই। কারণ মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেল স্বাধীনতার 53 বছর পরও 30% কোটা থাকবে অথবা এই যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটাও একটা আমরা নানা ক্ষেত্রে শুনি। এখন হলো যে আজকে আপনি দেখেন টোটাল কোটা যদি আমরা হিসাব করি প্রায় 56% কোটা, আর মেধায় যাচ্ছে 44%। তাহলে যদি একটা দেশের যে প্রশাসন ব্যবস্থায় যদি কোঠার মাধ্যমে 46% হয়, তাহলে এক সময় তো এই প্রশাসন একটা মেধাশূন্য হয়ে যাবে, যেটা দেশের একটা দক্ষ প্রশাসন ব্যবস্থার জন্য একটি চরম সংকট তৈরি করতে পারে। যার জন্য একটা যোগ উপযোগী করা দরকার, যার জন্য কিন্তু এই ছাত্রছাত্রীরা বলছে এটাকে যৌক্তিক করা হোক। এখন আপনি বলছেন আদালতের প্রতি আস্থাটা নাই কেন? আদালতে কি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছে নির্বাহী আদেশে। এইটার বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তানরা আপিল করেছে কোটা বহালের জন্য। এখন এখানে কিন্তু কোটা থাকবে কি না থাকবে প্রশ্নটা সেটি। কিন্তু সাধারণ ছাত্রদের দাবি যদি এখনও আপনি দেখেন, তারা বলছে যে আমাদের কনস্টিটিউশন, এবং আরেকটা এখানে একটা সংকট আপনি আছে, যেটা যেমন এখানে আওয়ামী লীগের প্রতিনিধি আমিনুল ইসলাম সাহেব আছেন, তারা একটা কনস্টিটিউশনের দোহাই দেয়। কিন্তু আপনি সংবিধানে গিয়ে দেখেন যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো মর্যাদা এখানে রাখা হয়নি, কোটা রাখা হয়নি। আমাদের সংবিধানে 29-এর 3-এ আছে যে অনগ্রসর এবং উপজাতিদের জন্য
কোঠা করতে পারে, এটা গভর্নমেন্ট ডিজায়ার করলে করতে পারে, কিন্তু সেখানে মুক্তিযোদ্ধার কোঠা নেই। আওয়ামী লীগ যদি মনে করে যে না মুক্তিযুদ্ধের জন্য কোঠা রাখা দরকার, তাহলে এটা সংসদে আইন পাশ করাতে হবে তাদের। তারা আইন সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানে সেই সংখ্যাগরিষ্ঠতা জুড়ে তারা আইন পাশ করে এটা সংবিধানে সংযুক্ত করতে পারে। সেই দিকে কিন্তু তারা যাচ্ছে না, তারা এইটাকে নিয়ে একটি রাজনীতি করতে চাচ্ছে। তারা তো চাচ্ছেই না কোটা, তাহলে রাজনীতি কিভাবে করবে? না, এখন আপনার হলো একদিকে তারা বলছে এই যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, আজকে দেখেন আপনি একটা শ্রেণী এই সাধারণ ছাত্রদের যে একটা যৌক্তিক দাবিকে, আজকে আপনি যদি অনেক কলামিস্ট, আজকে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আজকে দেখলাম অনেকে বলতে চাচ্ছে এইটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, জামাত শিবির এখানে ইনভলভ হচ্ছে। এই যে আন্দোলনের মধ্যে আমার তো মনে হয় রাজনীতির কোনো রং আছে বলে আমার মনে হয় না। আপনি এখানে আপনার উপস্থায় বলেছেন বিএনপি সমর্থন করেছে, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে মনে করেছে যে এই দাবিটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। একইভাবে আপনার জাতীয় পার্টির প্রতিনিধি আছে, তারাও কিন্তু বলেছে, চেয়ারম্যান জি এম কাদের সাহেব বলেছে। সুতরাং সকল রাজনৈতিক দল যেখানে বলছে যে এটা একটা যৌক্তিক সমাধান হোক সেখানে, এবং আমি আরেকটি ব্যাপার আপনি দেখেন, আজকে আদালত কি রায় দেবে আমরা জানি না, কিন্তু বিশেষজ্ঞ যারা বিশেষজ্ঞ আইনজীবী আছে তাদের কিন্তু একটা বক্তব্য আছে যে আপনাকে সর্বশেষ এই সিদ্ধান্তে কিন্তু নির্বাহী বিভাগের সিদ্ধান্তেই যেতে হবে। এটা আপনি চূড়ান্ত যখন আপনি করবেন, কোটা থাকবে কি থাকবে না, অথবা মুক্তিযোদ্ধার কোটা থাকবে কিনা, অনগ্রসর উপজাতিদের থাকবে কিনা, এটা কিন্তু নির্বাহী আদেশে আপনাকে নির্ধারণ করতে হবে। তা আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হলো আলোচনা করে যে স্টুডেন্টরা কি চাচ্ছে, আমাদের যারা এক্সপার্ট আছে তারা কি চাচ্ছে, রাজনৈতিক দলগুলি কি চাচ্ছে, এই আলোচনা করে যদি আপনি একটা সারমর্ম বের করতে পারেন, তাহলে আমার মনে হয় এই সংকট সমাধান হবে। না এটা নিয়ে একটা রাজনীতি না, এখন আলোচনা করা, তারপর সিদ্ধান্ত করা, কমিশন গঠন করা, নির্বাহী আদেশে আইন পাশ করা একটা দীর্ঘ ব্যাপার না, দীর্ঘমেয়াদী ব্যাপার না। কয়দিনের ব্যাপার? দীর্ঘমেয়াদী ব্যাপার। কয়দিনের ব্যাপার? এটা সর্বোচ্চ মোর দেন 7 ডেজের ব্যাপার। আপনি এখন আমি যেটা বলি 7 দিনের মধ্যে মানে সংসদ বসতে হবে, আইন পাস করতে হবে, সব আপনি অর্ডিন্যান্স, আপনি আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছে, আপনি যে কোনো সংকটে আপনি অর্ডিন্যান্স জারি করে পরবর্তী সংসদ, মানে এত জরুরি কেন যে এখনই আমাকে করতে হবে? আমরা বুঝলাম যে আমরা একটা সংস্কার চাই, আমরা বুঝলাম যে আমরা এটা চাই না বা চাই বা যাই হোক না কেন, মানে 7 দিনের মধ্যে করতে হবে এমন কি জরুরি অবস্থা তৈরি হয়েছে দেশে? আপনাকে তো একটা পরিস্থিতি বরং আমরা সেটাই বলছি, না আপনি একটু বল, এইটা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চিন্তা করতে হবে। আপনি দেখেন এই কোঠা আন্দোলন বাতিল করা হয়েছে 2018 সালে, 2021 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এটা রিট করেছে। তা আপনি দেখেন 2021 গেল, 22 গেল, 4 বছর অপেক্ষা করেছে তারা আদালতের জন্য, 23 গেল, শুনানি হয়নি। এখন কেন শুনানি হয়েছে, কেন হচ্ছে না? এটা দীর্ঘদিন যাবত চলছে তো, হঠাৎ শুনানি হতে শেষ হয়নি। এই কারণটা কি? যখন এই সরকারের আমলে আজকে চতুর্দিকে দুর্নীতির প্রচন্ড দুর্গন্ধ, আইজি থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান মতিউররা, এই যে এনামুলরা, এই যে কোর্সপোতফাজ যখন চতুর্দিকে বের হচ্ছে, তখন জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। ঠিক আছে, জনগণ পলিটিক্স যদি সরকার এটা করে থাকে, আপনাদের দৃষ্টি যেন এই দিকেই থাকে, সেই জন্যই আমরা জানতে চাচ্ছি আদালতের একটা সিদ্ধান্তর পরেও রাজপথে থাকা, 1 মাস অপেক্ষা না করা, এটার সাথে আপনাদের সমর্থন আছে, তাই তো? না, আমরা মনে করছি যে এটা সরকারের একটা কৌশল, এই কৌশলের মাধ্যমে আদালত সিদ্ধান্ত দিয়েছে। আদালত বলতে আমি আদালতের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি, আদালতের অনেক ব্যাপার আমরা তো দেখছি, আদালতের অনেক বিষয় যে এটা ন্যায্যতা আছে, সেক্ষেত্রেও আদালত অনেক সময়, যেমন আপনি একটি কথা দেখেন যে কোনো লোক আদালতের দ্বারস্থ হতে পারে, আদালতের দায়িত্ব কি সেইটা যৌক্তিক একটা সমাধান দেওয়া। আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, আদালতে একজন রিট করেছে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেছে তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না। এটা কতটুকু আমি জানি না, আইন সিদ্ধ, আই ডোন্ট নো, কিন্তু হয়েছে তো বাংলাদেশে এই ঘটনা। তার মানে আদালতের বিষয়টা আপনারা এখন পর্যন্ত গুরুত্ব সহকারে নিতে চাচ্ছেন না? হ্যাঁ, উদাহরণ আপনারা দিতে পারেন হয়তো, সেটা আদালতের বিষয় তো আমরা এখান থেকে বলতে পারবো না। নিশ্চয়ই আদালতের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তাদের বিচার ব্যবস্থার প্রতিও শ্রদ্ধা রাখি। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আরেকজন আছেন হাসান আদিলুর রহমান, জাতীয় পার্টি কোষাধ্যক্ষ। অনেক ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা এক ধরনের সমর্থন দিয়েছেন। এখন এই মুহূর্তে আদালতের সিদ্ধান্ত জানানোর পর যা চলছে এবং আগামীকালও চলবে, কতদিন চলবে আমরা জানি না, এই সিদ্ধান্তের সাথে আপনারা একমত কিনা যে 1 মাস অপেক্ষা না করে আমাদের টানা রাজপথে থাকা উচিত, এখনই এই সংকটের সমাধান করতে হবে, এই সিদ্ধান্তের সাথে আপনারা একমত না কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং ডিবিসির দর্শকবৃন্দ থেকে সালাম ও শুভেচ্ছা। এই কোটা আন্দোলনটি আমাদের ছাত্ররা মাঠে নেমে এসছে এবং তারা এটা বৈষম্য বলছে এবং বৈষম্যের বিরুদ্ধে তারা এটা আন্দোলনটা করে যাচ্ছে।
এবং আমরা মনে করি বা আমাদের জাতীয় পার্টির যেই বক্তব্য সেটা আমাদের মাননীয় চেয়ারম্যান উনি দেবেন, কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন দিয়েছিলাম যৌক্তিকতা দেখেই, এবং আমরা চাই যে এটার সংস্কার করা হোক। কিন্তু 2018 সালে যেটা হয়েছিল সেটা ওই সংস্কার না হয়ে এটা পুরোপুরি বাতিল হয়ে গেছিলো। সেই বাতিলটাকে আবার সরকার এখন আবার আদালত এটাকে আবার করেছে, আবার পুনর্বহাল করেছে। তা সেই জিনিসটাই আমরা মনে করি যে যেই যৌক্তিকতা নিয়ে আমাদের ছাত্র সমাজ মাঠে নেমেছে এবং এটা আমরা তাদের যেই প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, এতে মনে হচ্ছে যে এটা তাদের বেশ একটা মানে হৃদয়ের চাওয়া দাবি। এখন এই দাবিকে উপেক্ষা করে আমরা যদি এখন আদালত 4 সপ্তাহের জন্য এটা পিছিয়ে দিল, এতে কি ওরা মাঠ থেকে উঠে আসবে? এটা কিন্তু এতে উঠে আসার কথা না, এটা লেন্দি হবে এবং এতে আরও জনদুর্ভোগ বাড়বে। এই যে ব্লকেড বা এরকম আমাদের এখন যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি দিন দিন আরও বেশি বাড়বে। আমার ধারণা ছিল যে হয়তো একটা সরকার একটা সিদ্ধান্ত নেবে বা আদালত একটা সেই রকম মানে একটা রায় দিবে যাতে হচ্ছে গিয়ে আদালত বলেছে যে এই সিদ্ধান্ত নিতে কিছু সময় তাদের প্রয়োজন, কিছু বিশ্লেষণ করা তাদের প্রয়োজন। এই সময়টুকু আদালত চেয়ে নিয়েছে এবং আদালত স্পষ্ট আজকে বলেছেন প্রধান বিচারপতি আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান এবং সেখানে তাদের ব্যাপারটাও একই সাথে তিনি গুরুত্ব সহকারে নেবেন এবং দেখবেন। 1 মাস খুব দীর্ঘ সময় না, হয়তো আমার তো আন্দোলনের সময় রয়ে গেছে, তখনও যদি 1 মাস পর আমাকে দেখা যায় আমার কোটার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিল না, আমি আবার নামলাম, কেউ তো নামতে বাধা দিচ্ছে না। এখন 1 মাস সময় জুড়েই যদি তারা আন্দোলন করতে চায় বা তারা চায় যে 5 দিনের মধ্যে এই সংকট সমাধান, দুইটাই বাড়াবাড়ি কিনা? এটাই তো বাড়াবাড়ি অবশ্যই। তারা যদি এখনও 1 মাস ধরে যদি করতে চায়, এটা খুবই বাড়াবাড়ি ধরনেরই হবে ছাত্রদের পক্ষ থেকে। কিন্তু একটা জিনিস কি, যে তারা যখন মাঠে নেমে গেছে একটা জিনিস নিয়ে এবং একটা আন্দোলন গড়ে উঠেছে, সেটা থেকে রেজাল্ট না নিয়ে আবার ওয়েট করানো, এই জিনিসটি মনে হয় ছাত্ররা হয়তো মেনে নেবে না। এটা স্বাভাবিকভাবে, এটা কোনো যদি রাজনৈতিক দলও হতো তারাও কিন্তু এরকম ধরনের হঠাৎ করে আন্দোলনের স্থিতি অবস্থা রেজাল্ট ছাড়া এই জিনিসটি হয়তো মেনে নিত না, আর ছাত্ররাও হয়তো মেনে নেবে না। তবে হ্যাঁ, যে আমাদের যে প্রোগ্রেসটা হয়েছে, যে আমাদের প্রধান বিচারপতি তাদের সঙ্গে বসতে চেয়েছে এবং আদালত যদি কোনো পুরো জিনিসটা শুনানি না করে, পুরো জিনিস অ্যানালিসিস না করে, তাহলে তো আদালতও ঠিকমতো করে রেজাল্ট দিতে পারছে না। সেটার জন্য সময় দরকার। যদিও এটা 4 সপ্তাহ সময় নয়, আমাদের পরিস্থিতি বিবেচনা করে, দাবি বিবেচনা করে এটা আরও আগেও করা যেত, কিন্তু আদালত যেহেতু দিয়েছে সেহেতু এটা 1 মাস পরেই হবে। কিন্তু আমার মনে হয় যে এটা ছাত্ররা এই আন্দোলন থেকে এটা উঠে আসবে না, এটা কন্টিনিউ হবে। কারণ তাদের যেই দেহভঙ্গি আমি দেখেছি, তাদের যে মানসিকতা দেখেছি, কথাবার্তা শুনলাম, এতে মনে হয় যে তাদের ফিরে আসার খুব একটা ইচ্ছা নেই এবং সেটাকে সেটাকে আমলে নিয়েই আদালতের কিন্তু সেই ধরনের একটা সিদ্ধান্তের দিকে তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। যদিও হ্যাঁ, এটাই সিদ্ধান্ত যে হ্যাঁ আমাদের স্থগিত কিছুদিন পরে দিবে, কিন্তু আরও আরেকটু পজিটিভ হওয়া উচিত ছিল, যাতে আমরা তাহলে আন্দোলনটা আমরা কমিয়ে আনতে পারতাম। কারণ এরকম কোনো সিদ্ধান্ত নয় যে আমরা এটা নিতে পারছি না বা আমরা আমাদের এটা তো অলরেডি একটা সলভ সিচুয়েশন ছিলই 2018-তে, এটাকে আবার তুলে আনা হয়েছে। এটা কেন তুলে আনা হলো, কিভাবে আসলো এবং কেনই বা এটাকে লেন্দি করা হচ্ছে, তখনই আমাদের এই রায়টা হওয়ার পর মাত্র 10 দিন শেষ হয়েছে। 10 দিনের মধ্যে খুবই জটিল একটা বিষয়, খুবই অনেক কিছু যুক্ত যে বিষয়টার সাথে, সেই বিষয়টা 10 দিনের মধ্যেই সমাধান করতে হবেই, এমন জরুরি অবস্থা কিনা প্রশ্নটা সেটাই। যে আমি মাত্র 10 দিন, কাদের মোল্লার মতো মানুষকে ফাঁসি দিতেও সেটা দীর্ঘ সময় কাটাতে হয়েছে। হ্যাঁ, আইন আদালত, হ্যাঁ আদালত বসে সংসদ বসেছে, সংসদে আইন পাশ হয়েছে, তারপরে কিন্তু আবার আদালতের কাছে যেতে হয়েছে। নির্বাহী আদেশে কিন্তু কাজের মোল্লার ফাঁসি হয় নাই। সো নির্বাহী আদেশ দিলেও তারপরও আমাকে আদালতের কাছে আবার যেতেই হবে, কারণ এটা তো আদালতে গড়ানো জিনিস। তাহলে এটা কতদিন পর্যন্ত দুর্ভোগের জায়গায় আসবে এবং রাজনৈতিক দল হিসেবে সেটা আপনারা কতদিন পর্যন্ত সমর্থন করেন কি করেন না, আমি আবারও আপনার কাছ থেকে এটি জিতে আসবো। আমি আমিনুল ইসলাম আমিনের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সরকার উদ্যোগী হয়ে সবার সাথে কথা বলে অনেকখানি নমনীয় জায়গা সবসময় তৈরি হয়, এটা সবাই জানে। ছাত্ররা তাদের জায়গার থেকে একটা আন্দোলন করছে, 10 দিনেও আমরা সরকারের তরফ থেকে তাদের সাথে বসে কথা বলার একটা মানুষ দেখিনি। মানে কি গুরুত্ব দিচ্ছেন না নাকি? মনের শুভেচ্ছা আপনাকে, দুর্ভিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক, সালাম আপনাদের। এখন আপনি যে বিষয়টি বলছেন যে সরকার উদ্যোগ নিচ্ছে না, ব্যাপারটি একেবারে অবান্তর। কেন বলছি,
যে প্রথমত এই সিদ্ধান্তটি এসেছে আদালত থেকে, সরকারের কোনো নির্বাহী আদেশ থেকে। কিন্তু তারা চাইছে আপনাদের আমি কাছে। বলছি, হ্যাঁ, এখন আন্দোলনকারী যারা ছাত্রছাত্রী আছে ওরা অবশ্যই আমার সন্তান তুল্য। তারা যদি একটু চিন্তা করতো যে সরকার তাদের পক্ষে আছে কি নাই, এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার, তার মানে তো সরকার তাদের পক্ষে আছে। তা সুতরাং আপনি যে বললেন যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, তাদের সাথে কথা বলছে না, কারণ এটা তো নির্বাহী আদেশের বিষয় নয়। তারা বলছে এটা নির্বাহী আদেশের বিষয়। এখন আমি ওইটাই ভাবছিলাম মনে, যে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, বিস্মিত হচ্ছিলাম। এই যে মেধাবী দাবিদার, নির্বাহী আদেশ এবং বিচারালয়, সর্বোচ্চ আদালত, এই পার্থক্যটা যে অনুধাবন না করে এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশটাকে কি দিবে, এইটা নিয়ে আমার একটা শঙ্কা, উইথ ডিউ রেসপেক্ট টু অল দেম। কারণ যেমনটি বলছেন যে আজ অবধি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে একটি সর্বোচ্চ আদালতের রায়, সে পরিপূর্ণ রায় দেওয়ার 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে পেয়েছে এমন কোনো রেকর্ড, এটা সম্ভব হয় না। কারণ আদালতের রায়টা কয়েকশো পৃষ্ঠা, পর্যাপ্ত জনবল থাকে না। এখন সেই রায়টি পূর্ণাঙ্গ রায় না আসার আগে অ্যাপিলিয়েট ডিভিশন কিসের ভিত্তিতে সেটাকে স্থগিত করবে অথবা বাতিল করবে? আমি যে একটা সিদ্ধান্ত নিব আমাকে তো আনুপঙ্ক জানতে হবে। তো এখন তারপরেও আজকে আমি নিজেই ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় এই আন্দোলনকারীদের যে যুদ্ধংদেহী মনোভাব এবং তাদের যে আপত্তিকর স্লোগান, এবং আমি দেখলাম টেলিভিশনে বঙ্গবন্ধু মেডিকেলের একজন ডক্টর, তিনি বলছিলেন যে আমার শাশুড়ি অসুস্থ, আমি তাকে দেখতে যাব, গাড়িটা ছাড়েন। তার সাথে যেভাবে অপমানজনক আচরণ করলো এবং তাকে বললো যে আপনি আমাদের শেখান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিসের ডাক্তার আপনি? তো এগুলো যদি আমি বিবেচনা আনি, আমরা যেটা শঙ্কা প্রকাশ করছিলাম যে এখানে মানে সতীনের পোলা দিয়ে সাপ ধরানোর চেষ্টা হচ্ছে কিনা, এদের এই অ্যাক্টিভিটিসগুলো প্রমাণ করে যে আমাদের আশঙ্কাটা হয়তো সত্যি, অমূলক নয়। কারণ আমি অ্যাটর্নি জেনারেল আমিনুল হক সাহেবের কথা বাদ দিলাম, আমি রিটকারী লয়ার অ্যাডভোকেট মনসুরুল হকের কথা বাদ দিলাম, আমি আজকে জনাব স্বাধীন মালিক, যার কোনো দলীয় পরিচয় নেই, বরঞ্চ অনেকে বলে যে উনি সরকার বিরোধী মানুষ, আদালতের রায় সম্পর্কে তার যে ব্যাখ্যা, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন এই রায়ের মাধ্যমে হাইকোর্টের পূর্ববর্তী অবস্থায় ফিরে গেল, অর্থাৎ কোর্ট এখন নাই। তাহলে এর পরেও রাজপথে থাকার মানেটা কি? তার মানে ডালমে কুচ কালা হয়, তারা অন্য কিছু চাই। আরেকটা কথা, তারা অন্য কিছু কি, তারা স্পষ্ট চাইছে কোটার সংস্কার করে আপনারা ঘোষণা দিবেন। আরেকটা কথা হচ্ছে কি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আরও 1 মাস সরকার সময় নিচ্ছে, যে অর্থাৎ আগের অবস্থানেও যায়নি, কোটা বাতিল আছে। তো এই 1 মাসে কি বাংলাদেশে কোনো পাবলিক সার্ভিস বা সরকারি কোনো চাকরির বিজ্ঞাপন বা কোথাও হচ্ছে, নিয়োগ হচ্ছে? কিন্তু সেটাই আদিলুর রহমান কিন্তু স্পষ্ট করেছেন যে আন্দোলন যখন মাঠে গড়ায় তখন সেটার ফলাফল না নিয়ে কেউ ফেরে না। ভেরি গুড। আমি বলছি কি, ওরা যখন রাস্তায় এসছে তখন কি কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে এসছে? আন্দোলন যখন জনসম্পৃক্ততা পায় তখন কিন্তু অটোমেটিকলি মানুষ আসে। আপনি দেখেন গত 5-6 দিনে ওদের মুভমেন্টে যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় দেখেছেন, আজকে কিন্তু সেটা কোথাও নেই, এবং আজকে কোথাও নেই, সেটা হয়তো 4 ভাগের 1 ভাগ কমে আসছে, কারণ যৌক্তিকতা হারাচ্ছে। আর ওরা যেটা চাচ্ছে নির্বাহী, আমি সেটাই বললাম যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ। তো ওরা কি চাচ্ছে সরকারের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ মুখোমুখি দাঁড়িয়ে যায়? কিন্তু যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় তাহলে দেশটা যাবে কোথায়? কিন্তু সেই প্রশ্নটা আমরাও একই সাথে আপনাদের উপর রাখতে পারি, এবং আপনারা আসলে অপেক্ষা করছেন কিনা যে এটি স্তীমিত হয়ে যাক, আপনারা দীর্ঘদিন অপেক্ষা করতে চান কিনা যে আন্দোলন আপনি কমে যাবে, যৌক্তিকতা হারাবে সেই জন্য, নাকি আপনারা একটা স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য একটা ব্যবস্থা নেবেন? আমি অবশ্যই আসবো, বিরতির সময় হচ্ছে অনেকক্ষণ আগে, বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা রাজকাহনে আছি, আমরা আলোচনাতে আছি শিক্ষার্থীরা সফল, বিএনপি নয় কেন সেই প্রশ্নকে সামনে রেখে। তবে শিক্ষার্থীর সফলতা নিয়েও প্রশ্ন শুরুতেই দেখা দিয়েছে, কারণ তারা এখনও রাস্তায় আছে, তারা মনে করছে আন্দোলনে এখনও পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আদিলুর রহমানও বলছিলেন একই সাথে যে এটা আসলে তারা ফল না নিয়ে ঘরে ফিরতে চায় না। কিন্তু আমি আমিনুল ইসলাম আমিনের সাথে শুনছিলাম যে সরকারের এখানে আসলে কি করার আছে, শেষ পর্যন্ত আদালতের কাছে যাবে, এবং আপনি 30 সেকেন্ডে একটা কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আমরা কিছু করছি না কেন, কিন্তু তাহলে এই রায়ের বিরুদ্ধে আপিল তো সরকারই করেছে,
তো সরকার তো তাদের পক্ষে আছে। এখন এটা যদি তারা উপলব্ধি করতে না পারে, সেটাই সরকারের করণীয়। কিন্তু বসা বিষয়ক আপনাদের কোনো বিষয়টা যেহেতু আমি বলি, এখানে মোশাররফ একটা কথা বলছেন যে আলোচনা, যেখানে আজকে আমরা দেখলাম প্রধান বিচারপতি বলেছে যে ওরা আমার কাছে আসুক, আমি ওর কথা শুনবো। তাহলে এখন আমি যেটা মনে করি, এই অবস্থায় সরকার যদি একটা নির্বাহী আদেশ দেয়, তার মানে তো রাষ্ট্রের দুটি অঙ্গের সাথে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হয়ে গেলে, যেটা কোনো বিবেচনাতেই দেশের জন্য ভালো হতে পারে না। এ বি এম মোশাররফ হোসেনের কাছে যাই আমি। এ বি এম মোশাররফ হোসেন, যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে তাতে একটা সময়ে আন্দোলন আসলে সহিংসতার দিকে যাওয়ার শঙ্কা থাকে, এবং যখন সহিংসতার জায়গায় থাকে আপনি কিন্তু তখন নির্ধারিতভাবে জানেনই বিরোধী পক্ষ যারা আছে, যারা আপনারা স্পষ্ট করে সমর্থন দিয়েছেন, আপনাদের কাঁধেও সেটা দোষ আসে, কারণ আপনারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এখন যে পরিস্থিতিতে আন্দোলনটা আছে সেটা যদি সহিংসতার দিকে গড়ায়, আপনারা কি সেই দায় এড়াতে পারবেন? না, এখানে আপনারা, আমি একটু অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে একটু পিছনের দিকে তাকাতে আমি একটু অনুরোধ করব। সরকার যদি না চায় কোনো আন্দোলনের সহিংসতা হয়েছে এই কোনো প্রমাণ কোনো নাই। আপনাকে একটু এই যে দ্বাদশ জাতীয় সংসদের আগে আপনি যখন বিএনপি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার আন্দোলন করছিল, তখন আপনি বিভিন্ন ধরনের এই যে ট্রেনে আগুন, লেন লাইন কেটে ফেলা, অমুক জায়গায় আগুন, এখন কি আপনি দেখেন? নির্বাচন শেষ, সবই শেষ। অর্থাৎ সরকার তার নিজের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই কাজগুলি করে সাপোর্টাইজ করে এটা বিরোধী দলের উপর দায় চাপিয়ে দিতে চায়। বুঝলাম, কিন্তু এবং এখন আপনি যে কথাটা আপনার প্রশ্নে আসি, এই এখন দেখেন ছাত্র আন্দোলন করছে, কোথায় সন্ত্রাস আছে? আজকে যখনই এই যে আপনি আজকে যে প্রশ্ন উত্থাপন হচ্ছে যে 1 মাস আদালত সময় নিয়েছে, এর মধ্যে একটা সমাধান হবে, কালকে যদি আন্দোলন করে দেখবেন সহিংসতা হয়তো ছড়িয়ে যেতে পারে। হয়তো কোনো একটি মহল এটা করে এই ছাত্রদের দোষ দেওয়ার একটা চেষ্টা করবে। এবং আমি একটু বলি, আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি তাদের যেই এখন সক্ষমতা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি আর আমি যদি কোনোভাবে কথা বলি টেলিফোনে, দেখবেন আপনি কিছুক্ষণ পর টিভিতে দেখাচ্ছে যে নাজদিন মুন্নি এবং এবিএম মোশাররফ হোসেনের ফোন আলাপ ফাঁস। দেখুন ভিডিও সহ বা অডিও সহ দেখেন না। তা আজকে বাংলাদেশে আপনি দেখেন, এই যে আপনি বললেন সরকার এত কিছু এক্সপার্ট, যে কোনো কিছু বের করে ফেলায়। তা আজকে বাংলাদেশে এই যে সন্ত্রাস হচ্ছে, অমুক হচ্ছে, একটা ঘটনা আপনি আমাকে শুধু একটা কথা আমি মানলাম যে হ্যাঁ, সরকারের তরফ থেকে সরকার অনেক কিছু করে, এই ধরনের সহিংসতার খবর এই কারণে পাওয়া যায়। কিন্তু তারা যদি টানা 1 মাসই আন্দোলন করার চেষ্টা করে, রাস্তাঘাট তো অবরোধ আপনি দেখেনই যে কি অবস্থা চলছে, এটা কয়দিন চলবে? না, এটা দায়িত্ব হলো সরকারের। হ্যাঁ, যদি সরকার তার মনে করে আমার যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটাই আছে সংবিধানে, যে তাহলে তারা যদি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে, মানে যান চলাচলের জন্য, তাহলে সেখানে যে সংঘর্ষের একটা তৈরি হবে, সেই দায়ের জায়গা রাজনৈতিক দলগুলি নেবে কিনা? কারণ আপনাদের সমর্থন আছে। না, সমর্থন একটা হলো, এটা হলো একটা মোরাল সমর্থন, নৈতিক সমর্থন। কিন্তু মাঠে সমর্থন, আমরা কি মাঠে আছি? আপনি দেখে কোথাও বিএনপির কোন নেতা কর্মী সমর্থক অথবা জাতীয় পার্টির কোন নেতা আছে তো? হ্যাঁ, ছাত্রদল আছে তো? না, নাই, কোথাও নাই। আপনি দেখবেন এই যে যারা আন্দোলন করছে তাদের আপনি কোনো, এই যে আপনি নিজেই হয়তো, আমি আরেকটা টিভি, তাদের কিন্তু কোনো কমিটিও এতদিন ছিল না, হয়তো এখন একটা কাঠামো দাঁড় করিয়েছে। তো সুতরাং এরা তো সম্পূর্ণ নন পলিটিক্যাল এবং একেবারে এটা কি বলবো আমরা, একেবারে নিরপেক্ষ স্টুডেন্ট। সুতরাং এখানে তো এখন আপনার সরকার ইচ্ছা করলে যে কোনো রং দিয়ে দিতে পারে। সরকার ইচ্ছা করলে কালকে একটি দুর্ঘটনা ঘটিয়ে বলতে পারে যে আন্দোলনরত ছাত্ররা এই ঘটনা ঘটেছে, সেখানে আপনি কি করবেন? এবং সরকারের এইটা সাফাই গাওয়ার জন্য তারা নানা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে সাধারণ এই ছাত্রদেরকে আজকে বিচারে কাঠ করার দাঁড় করবে। এটা সরকার ইচ্ছা করলে। বরং যে জিনিসটা আপনি বলছেন, এখানে আমরা কি দেখেছি, আমরা সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা বলতে চাই, আমরা তো দেখেছি এরকম অনেক গুরুত্বপূর্ণ ঘটনা স্থগিত করে দেয়। আপনি দেখেন না, চেম্বার আদালতে এটা মুলতবি হয়ে যায়। তা সুতরাং আমার মনে হয় আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস অনেক কিছুই পারে। যেমন আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে কথা বিরোধী দলকে বলেছেন, যেন আমাদের বিরুদ্ধে যখন মামলা হয় করে, তখন অ্যাটর্নি জেনারেল অফিস এত বেশি তড়িৎকর্মা হয়ে যায়, আর দেখবেন আওয়ামী লীগের কোনো মামলা হলে তাদের ঘুম আসে, অলসতা আছে, তারা আদালতে যাওয়ার মতো সময় পায় না। এগুলি বাংলাদেশে স্বাভাবিক ঘটনা। 1 মাস সময়ের দরকার হবে না, যদি আদালত চায় তাহলে এই স্বল্পতম সময়ে এটা সম্ভব, এটা সম্ভব। আপনি সেটা বলছেন। আমি একটু আহসান আদিলুর রহমানের কাছে যেতে চাই। সম্ভব
কি সম্ভব না সেটা আদালত একটু স্পষ্ট করার চেষ্টা করেছে। তারা নিজেরাই সময় চেয়েছে, এটা আদালতের কাছ থেকে এই নমনীয় জায়গা আমরা খুব কম সময় দেখি যে তাদের কিছু সময় দরকার, এবং প্রধান বিচারপতিও একসাথে কথা বলেছেন। পুরো ঘটনার একটা নিজস্ব প্রক্রিয়া আছে এবং এই প্রক্রিয়ার সময়টুকু আদালতকে দেয়া আসলে উচিত কিনা, আপনার রাজনৈতিক দল হিসেবে আপনাদের অবস্থান আমি জানতে চাই। না, আদালত তো সময় চাইতেই পারে যা চাওয়া হয়েছে, এবং এটা একটা প্রসেসের একটা টাইমও লাগবে এবং এটা যৌক্তিক। তবে ছাত্রদের যেই দাবিটা, তারা যেটা মানতে পারছে না, তাদের কোনো রেজাল্ট আসেনি বলে তারা সেটা মানতে পারছে না, তাদের দিক থেকে একটা যৌক্তিক ব্যাপার আছে। কিন্তু এখানে যেটা এখন যেটা জনদুর্ভোগ এবং যে আন্দোলনের দিকে যাচ্ছে, এবং আপনি যেটি বললেন যে যদি কোনো একটি আন্দোলনে যদি একটু কেউ যদি একটা ঢিলো মারে, কারো মাথায় যদি তাও পড়ে, এতে কিন্তু পুরো সারা দেশে আন্দোলনটি অন্যরকমভাবে সহিংসভাবে ছড়িয়ে পড়বে। এটা দায়িত্ব কাউকে কোনো দলে নিতে পারবে না, কিন্তু এটা সরকারকে নিতে হবে। কারণ সরকার কিন্তু চাইলে, তাদের এখন কমিটি হয়েছে, তাদের এখন নেতৃবৃন্দরা আমরা আইডেন্টিফাই করতে পারছি, তাদের সঙ্গে বসে আলোচনা করে তাদেরকে আশ্বস্ত করতে হবে। কারণ স্পষ্টতই তারা আদালত যাই বলুক নাই বলুক, আমরা বা সাধারণ জনগণও যদি যেভাবে আদালতের রায়টার বুঝছে, সেরকমভাবে আমাদের এই ইয়াং জেনারেশন ছাত্ররা সেভাবে সেটা বুঝতে চাচ্ছে না। তারা ভাবছে যে এটা আমাদের ইয়াতে সরকারিভাবে যে ইয়েতে মানে আমাদের নির্বাহী আদেশে যদি এটা নির্বাহী ক্ষমতায় এই জিনিসটা করা সম্ভব, এবং তারা তাদের ভরসাটাও সরকারের উপর এবং নির্বাহী ইয়ার উপরে। সেজন্য এটা তাদেরকে আমাদের এখন গভর্নমেন্টকে প্রশ্ন তৈরি হয়েছে যে সরকার এবং বিচার ব্যবস্থাকে তাহলে মুখোমুখি দাঁড়ানোর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে কিনা। না, এটা যদি এখন, হ্যাঁ এটা তো দাঁড়াবেই, কিন্তু সেজন্যই বলছি যে আদালতে চলমান ঘটনা যদি সরকার বলে নির্বাহী আদেশে এটা আমি মানি না, আমি অনলাইন করা, এটা সম্ভব কিনা? এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়। তবে আমাদের এই স্টুডেন্টকে সেটা বোঝানো সম্ভব যে না, এটা আমরা দুভাবে করতে পারবো না, আদালতের একটি রায় এবং আমাদের নির্বাহীর আরেকটি রায়। সেজন্য আমরা দুটো সাংঘর্ষিক পর্যায়ে যেতে পারবো না, কিন্তু এটা বোঝাতে হবে, আমাদের নির্বাহী বিভাগকে বোঝাতে হবে। একজন আমাদের মন্ত্রীরা আছেন, আমাদের সরকারি দলের সাধারণ সম্পাদক আছেন, তারা যদি এই নেতৃবৃন্দকে ডেকে যারা যদি বোঝান, তাহলে আমার মনে হয় এই জিনিসটা তারা বুঝতে পারবে এবং আমরা অনেকটা সমাধানের কাছাকাছি যেতে পারবো। কারণ এটা সময় লাগবেই, এটা তারা বুঝুক না বুঝুক, এটা আমরা এখন বুঝতে পারছি যে এটা হচ্ছে সময় লাগবেই, এবং সেই সময়টুকু তাদেরকে দিতে হবে। না হলে এটা একটা সহিংস আন্দোলনের দিকে যাবে, এটাতে কারোরই ফল ভালো আসবে না, একদম ভালো হবে না। আমিনুল ইসলাম আমিন, সহিংসতার দিকে যাওয়ার আশঙ্কা প্রত্যেকটা আন্দোলনেরই থাকে, কারণ একটা সময় পর্যন্ত তারপরে নার্ভ গরম হতে থাকে, সবাই সেটাতে একটা সহিংসতার জায়গায় চলে যায়। এই রিস্ক, ঝুঁকি কি সরকার নিবে আসলে? না, আমি বলি, মোশাররফ সাহেব একটি কথা বলেছেন যে তাদের আন্দোলনের সময় কিন্তু সরকার মানে পুলিশ দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়, কিন্তু উনি যদি একটু 1 বছর আগে ফেরত গিয়ে ওনার বিএনপির বিভাগীয় সমাবেশগুলোর দিকে তাকান, দেখবেন যে সেখানে পুলিশ উঁকিও মারেনি। তারা কিন্তু চাঁদনি দেখতে দেখতে বিরিয়ানি খেয়ে, তারা কখনো রাস্তা দখল করে কিছু করে নাই। সমাবেশগুলো যখন করেছিল, বিভাগীয় সমাবেশগুলো যখন হচ্ছিল, ওই সমাবেশগুলো দিয়ে কিন্তু সরকার কেউ উঁকিও মারেনি। এখন নিজেদের বেলায় হলে ভালো, আরেকজনের বেলায় হলে খারাপ, সেটা হতে পারে না। যেমন উনি অ্যাটর্নি জেনারেল অফিস চাইলে সব কিছু পারে, সেটি বলছেন। কারণ আমি যদি তার পুরনো একটা ঘটনা মনে করিয়ে দেই যে 2001 সাল থেকে 2006 সাল বিএনপি ক্ষমতা ছিল, এই 5 বছর জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের রিভিউর জন্য অ্যাটর্নি জেনারেল অফিস একটা সেকেন্ড সময় দেয়নি। এখন তারা যদি আজকে বিচার বিভাগের স্বাধীনতা বা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মতৎপরতা নিয়ে কথা বলে, তাহলে সেটা আদর ধোপে টিকে কিনা। অর্থাৎ তারা যেহেতু ওইভাবে 5 বছর জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের রায়ের রিভিউ শুনানি করতে দিনে, তারা মনে করছে আমরা সেটা করছি, কিন্তু আমরা সেটা করছি না। এবং সেখানে আপনি যেটা বলছেন যে এখানে দলীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে আলোচনা করা যায় কিনা, তা আমি মনে করি এটা কোনো প্রয়োজন নেই। আমি আবার রিপিট করছি, যেখানে অ্যাটর্নি জেনারেল তো সরকারের পক্ষে হয়ে ছাত্রদের পক্ষে আবেদন করেছে যে আমরা হাইকোর্টের এই রায় মানি না, কোর্টা বাতিল আইন মানি না, এই রায়ের বিরুদ্ধে সরকারের কোনো উদ্যোগ হিসেবে মানছে না। আমার দুঃখটা ওই জায়গায়, আদালতের বিষয়টা আমার দুঃখটা ওই জায়গায়। এই যে আমরা বলছি তারা আদালতে রাখতে চাচ্ছে, আমি ওইটাই বলছি যে এই যে মেধাবী মানুষগুলো, আচ্ছা তারা না বুঝছে না, তারা না ছোট মানুষ, কিন্তু আপনি কিন্তু আপনাদের যদি আপনারা বসলে কি অসুবিধা? কটাক্ষ করছি না,
আমি বলছি কি ওরা তো মেধাবী দাবি করতেছে, তাই মেধাবীর এটা বুঝবে না কেন? তারা আমাকে বুঝাক না। আচ্ছা, বুঝানোর জন্য আপনারা ডাকেন, কি অসুবিধা? প্রধান বিচারপতি ডেকেছে, যেহেতু এটা সাব জুডিশিয়াল ম্যাটার, এবং সেখানে তিনি আজকে বলেছেন যে তারা আসুক। এখন আপনি একটা কথা বলেছেন যেহেতু তিনি বসতে চেয়েছেন এই কারণে আপনারা বসতে চান না। যেহেতু আমি বলছি কি, যেহেতু আদালতের বিষয়, আমি খুব স্পষ্টভাবে বলছি যে আমরা আদালত এবং নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। এবং আপনি শুরুতেই কাদের মোল্লার কথা বলেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে সেই ভয়ঙ্কর যুদ্ধাপরাধী যার নামে ছিল কসাই কাদের, তার বিচারের রায় বাতিল করে আবার সংসদে আইন পাশ করে তাকে আবার আদালতের কাছে ফেরত গিয়ে তাকে ফাঁসির দণ্ড কার্যকর করতে 6 মাসেও বেশি সময় লেগেছিল। তাহলে আমার এই মেধাবী সন্তানগুলো কি একটা মাস অপেক্ষা করতে পারছে না? আচ্ছা, সেখানে তো 1 মাসের মধ্যে তো একজনেরও নিয়োগ হবে না। তারা করছে না, তারা তো আজকে সেটা বলে দিয়েছে তারা করবে না। তার মানে আমি যে শুরুতে যেটা বললাম, তারা করছে না, তার মানে ওরা আসলে কোটা মোটা চায় না, ওরা সতীনের ছেড়ে দিয়ে সাপ ধরাতে চায়। ওরা সহিংসতার দিকে যেতে চায়। তারা যদি সাপ ধরার চেষ্টা করে, হ্যাঁ, সহিংসতার দিকে তারা যেতে চায়, তাহলে সরকারের উদ্যোগ কি হবে? সেখানে অবশ্যই আপনি দিনের পর দিন মানুষ দুর্ভোগ পোহাবে, সরকার সেটা বসে বসে দেখবে, আমি তেমনটা মনে করি না। সরকারের উচিত হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমি এখনই আসবো যোগ করার জন্য, বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিরতির আগে শুনছিলাম এখানে আমিনুল ইসলাম আমিন বলছিলেন যে জানমাল রক্ষার্থে এবং জনগণের চলাচলের স্বার্থে সরকার এখন থেকে ব্যবস্থা নেবে তারা মনে করেন, এবং সাথে সাথেই এ মোশাররফ হোসেন কিছু বলতে চাচ্ছিলেন, কিছু আমরা বিরতিতে গিয়েছিলাম, কি বলতে চাইছিলেন? না, এখানে একটা যে আপনি আদালতের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, কিন্তু এখানে আপনি আসল যে বক্তব্যটা যারা আন্দোলনকারী তাদেরকে লক্ষ্য করবেন। এখানে আদালতে রিট হয়েছে কোটা বাতিল থাকবে কি থাকবে না এটা নিয়ে, কিন্তু এই যে আন্দোলনকারীদের বক্তব্য কি, তারা সংস্কার চাচ্ছে, অর্থাৎ কোটাটা আপনি কি পরিমাণ রাখবেন। কারণ আমাদের কনস্টিটিউশনে যেটা আছে যে অনগ্রসর এবং উপজাতিদের, আপনি তার সাথে যদি মুক্তিযোদ্ধা যোগ করেন তাহলে এই সংখ্যাটা কত হবে, এই পার্সেন্টেজটা কত আপনি করবেন। তারা চাচ্ছে একটা যৌক্তিক সংকটের সমাধান। আর আদালতের রায় যদি বলা হয় কোটা থাকবে কি না থাকবে, এটাতে তাদের কিন্তু এই দাবি সংকট সমাধান দুটো আপনি আলাদা বলছেন। না, আলাদা না, মূল দাবিটা এটাই তাদের। আচ্ছা, যে সমস্যা না, আদালত বলছে কোটা থাকবে কি থাকবে না সেই জায়গা, আর সংস্কারের দাবি তাদের যেটা নির্বাহী করবে, মানে দুই জায়গায় হবে আপনি বলছেন। এখন তাদের আশঙ্কাটা যেই জায়গায় যে আদালত যদি বলে যে না কোটা বহাল, হ্যাঁ, তাহলে তো সব আবার ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু তারা বলছে না, সব ফেরত তারা চাচ্ছে না। তারা চাচ্ছে, তারা নিজেরাও অনুধাবন করতে পেরেছে যে মুক্তিযোদ্ধাদের 30% প্রয়োজন নাই, কারণ এখন মুক্তিযোদ্ধা সেই ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তারা চাচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে যেই সম্মানটা আমরা দেই সম্মানটাও থাকুক এবং মেধাদেরকে মূল্যায়ন হোক। এইটার মধ্যে একটা সমন্বয় আপনাকে করতে হবে, এবং এই জন্য দরকার একটা জায়গায় আমরা একটু তথ্যগত ভুলের জায়গায় বা তথ্যগত গ্যাপের জায়গায় আছি মোশাররফ হোসেন। সেটা হচ্ছে আদালত যে বিষয় নিয়ে রিট হয়েছিল সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, ওই তো মুক্তিযোদ্ধা কোটা, এবং মূল সংকটটা কিন্তু ওইখানেই। কাজেই সরকার যদি সংস্কারও করে যে মুক্তিযোদ্ধা কোটা এখন থাকবে কি থাকবে না বা 5% থাকবে, তাও আদালতের কাছেই যেতে হবে, কারণ আদালত তো মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে কি থাকবে না সেই আদেশে আছে, মূল কোটার কথা জায়গায় আসে না। কিন্তু এখানে আমি একটা কথা বলি, আমি আইন যে বিশেষজ্ঞ যারা তাদের বক্তব্য যেটা শুনলাম যে এখনো যে রায়টা দিয়েছে যে কোটা বাতিল, গভর্নমেন্ট এটা মানতে পারে, কোনো অসুবিধা নেই। গভর্নমেন্ট এটা বলবে যে আমরা আদালতের রায় মেনে নিলাম, কিন্তু নির্বাহী বিভাগে তারা একটা বিন্যাস করে আরেকটা অর্ডার জারি করবে। কিন্তু আদালত কোটা বাতিল করার পর আবার কোটা রেখে নির্বাহী আদেশ কিছু করতে পারে আসলে? হ্যাঁ, পারে, সেটা পারে। নির্বাহী আদেশকে আমরা নিশ্চয়ই আইনজ্ঞ নই বলে আমরা জানি না, আমাদের সব পত্রিকাগুলো পড়ে দেখেন যে নির্বাহী আদেশকে দমন করতে পারে বা সমর্থন করতে পারে আদালত, কিন্তু আদালতের রায়কে নির্বাহী আদেশ কিছু করতে পারে না। আদালতের আদেশ তো নির্দেশ তো গভর্নমেন্ট মানছে, যে আজকে যে রায়টা দিচ্ছে এই যে বলছে কোটা বাতিল, গভর্নমেন্ট এটা মেনে নিতে পারে যে কোটা বাতিল বলে তারা ছাত্রদের দাবির প্রেক্ষাপটে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে নির্বাহী আদেশ জারি করতে পারে। এতে আদালতের রায়ের প্রতি কোনো অবজ্ঞা অথবা অসম্মানের কোনো সুযোগ এখানে নাই। বাতিল জিনিস আবার চালু করবে, হ্যাঁ এটা পারে, এটা গভর্নমেন্ট আমার রাষ্ট্রপতি আদালতকে অবহেলা করা হইল না, না এটা হবে না, এটা হবে না, আমি তো মেনে নিলাম আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আহসান আদিলুর রহমানের কাছে, আপনার কাছে আসলে কি পরামর্শ? আপনি বলেছেন যে বসাটা একটা এখন সংকট সমাধানের পথ হতে পারে, কিন্তু তারা স্পষ্ট করেছে যে তারা আসলে
ছাত্রদের জন্যই লড়ছে, আইনগতভাবে লড়ছে, আলাদা করে বসার সেখানে কিছু নাই, তাহলে আসলে আপনার কি পরামর্শ? না, ছাত্ররা যেটা চাচ্ছিল তারা সেটা সংস্কার চাচ্ছিল, তারা কিন্তু বাতিল চায়নি। এবং এই নির্বাহী বিভাগ এখনও উদ্যোগ নিতে পারে, যদিও এখন আদালত বলেছে যে না, এখন কোনো কোটা নেই, বাতিল সব কিছু। কিন্তু যারা ছাত্ররা তারা তো বলছে যে মুক্তিযুদ্ধ কোটা থাকুক, অল্প থাকুক, এবং অন্যান্য কোটাগুলো ওরা কিন্তু চাচ্ছে যে অল্প করে চায়। এই 56% থেকে কমে ওটা 15% বা 20% পর্যন্ত কোটা থাকতে পারে, এটা ওরা কিন্তু মেনে নেবে। কিন্তু এই প্রসেসটা শুরু তো করতে হবে। এটা তো নির্বাহী বিভাগ যদি এখন পরিস্থিতি বিবেচনায়, দেশের জনগণের বিবেচনায় এবং আমাদের যুব সমাজের বিবেচনায় যদি এখন নেতৃবৃন্দরা যদি এটা উদ্যোগ নেন যে হ্যাঁ ঠিক আছে, তাদের সঙ্গে তোমরা কত চাও, কীরকম হলে ভালো হয়, এই উদ্যোগটা নেওয়া শুরু করলেও কিন্তু 1 মাস চলে যাবে। তার মধ্যেই তারপরে কোর্টের কি রায় আসলো এবং তারপরে আবার পরবর্তী ব্যবস্থা করা নেওয়া যেতে। মানে ঘুরে ফিরে তাদের সাথে আলোচনার একটা কথাই কিন্তু বারবার আসছে, যদি সুষ্ঠু মানে শান্তিপূর্ণ সমাধান চাওয়া হয়। মানে আমার মাথায় যে জিনিসটা ঢুকছে না, যেহেতু আমি আইনের ছাত্র নই, সেটা হচ্ছে মোশাররফ সাহেব যেটি বলছেন যে সরকার বলুক যে আমরা বাতিল এটা মেনে নিলাম। আচ্ছা, এখন আদালতের রায় কী বলেছে? ওইটা স্ট্যাটাস কো। কেন স্ট্যাটাস কো? যেহেতু আদালতের পূর্ণাঙ্গ রায়টা আমি পাইনি, তাহলে আমি আসলে কি হয়েছে সেটা পাওয়ার আগে নির্বাহী বিভাগের আদৌ কোনো ক্ষমতা আছে কিনা? উনি জনাব স্বাধীন মালিকের কথা, উনি স্বাধীন মালিকের কথা বলছেন। আমি জনাব স্বাধীন মালিকের বক্তব্যটি কয়েকবার পড়েছি, পরে আমি যেটা অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে যেহেতু এই রায়টার মাধ্যমে আপাতত কোটা বাতিল করা হয়েছে স্পষ্ট, তো বাতিল করার পরে ছাত্ররা কি কারণে রাস্তায় থাকবে? এর মধ্যে তো এমন না যে কালকে থেকে আবার নতুন নিয়োগ হয়ে যাচ্ছে, তা তো নাকি সুযোগ নাই থাকবে। এই কারণে বলা হচ্ছে যে তারা যে দাবিটা, সেই দাবিটা তাদের পূরণ হয় নাই, তারা কোটা সংস্কার চান। আমি একটা কথা বলি আপনাকে, কোটা আপনি যখন বৈষম্যের কথা বলছেন, কোটা থাকলো না, অসুবিধা কি? কোটা পৃথিবীর অনেক দেশ আছে, ইভেন আজকে আমরা আজকে অনেকে ভারতে, একজন দেখলাম যে ভারতে আছে, পাকিস্তানে আছে, চীনে আছে, জাপানে আছে, আমেরিকাতেও আছে, সারা পৃথিবীতে আছে। এখন মোশাররফ একটি কথা বলছেন যে ওরা মুক্তিযুদ্ধ কোটা চায়, কিন্তু মনে আই এম টেলিং ইউ, আমি আজকে যে ভাষায় ওদের স্লোগানগুলো আমার নিজের কানে শুনলাম, মুক্তিযোদ্ধাদের অপমান হচ্ছে, আমার এক বিন্দু মনে হচ্ছে না যে ওরা মুক্তিযুদ্ধ কোটা চায়। ওরা হয়তো মুখে বলতেছে মানুষ যেন ওদের সমালোচনা না করে, কিন্তু যে স্লোগানগুলো শুনলাম, সুতরাং এই মানে আর্টিফিশিয়াল প্রেম দেখানোর কোনো মানে নেই। সুতরাং আমরা কোনোভাবেই আদালত এবং নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। একই সাথে আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের কাছে বিনীতভাবে জানাবো, বাবারা তোমরা একদিন এই দেশের ভবিষ্যৎ হবে, তোমরাও এই দেশের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে বিভাজন করে মুখোমুখি দাঁড় করিও না। 1 মাস অপেক্ষা করলে কারো কোনো ক্ষতি হবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেটা সারাদিনই সবাই বলা হয়েছে, কিন্তু তারপরেও তারা এবং যেখানে আদালতের সর্বোচ্চ ব্যক্তি প্রধান বিচারপতি তাদেরকে আহ্বান জানিয়েছে, এরপরেও যদি তারা রাস্তায় থাকে তাহলে এখানে ধরে নিতে হবে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে এবং এর পেছনে মূল টার্গেট তাদের মুক্তিযোদ্ধার। কেন আমি বলি আপনাকে, এই যে বারবার একটি কথা বলা হচ্ছে মেধাশূন্য হয়ে যাবে যদি কোটা থাকে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা চাকরি পাচ্ছে, যে 9-10% এখন, ওরা কি মেধাহীন? ওরা কি ডিগ্রি পাস না করে, অনার্স কমপ্লিট না করে, মাস্টার্স না করে বিসিএসে বসতে পারছে? ওরা কি প্রিলিমিনারি কমপ্লিট না করে বসতে পারছে? অথবা ওরা কি লিখিত পরীক্ষা উত্তীর্ণ না হয়ে চাকরি পাচ্ছে? অর্থাৎ এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সেটা অনার্স হোক, মাস্টার্স হোক, অথবা পাস কোর্স হোক, অথবা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়া, অথবা লিখিত পরীক্ষায় আরেকজনকে যে নাম্বার পেয়ে পাস করতে হচ্ছে তাদেরকে একই নাম্বার পেয়ে পাস করতে হচ্ছে। এদেরকে মেধাহীন বলার কোনো সুযোগ নেই। এই মেধাহীন বলার মাধ্যমে যাদের কাছে এই মেসেজটা ওরা দিতে চাচ্ছে যে মুক্তিযোদ্ধারা বোধহয় মুক্তিযোদ্ধার সন্তান হলেই কোনো পড়াশোনা ছাড়া, কোনো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ছাড়া চাকরি পাই, এটা একটা চরম বিভ্রান্তিকর বিষয়। এই বিষয়ে এবং এটা বলা হয়েছে এবং তারপরেও তারা রাস্তায় আছে। আগামীকাল থেকে এটা সরকারের কোনো উদ্যোগের জায়গায় নতুন কিছু যাবে কিনা, শুধু ছোট্ট করে আমার সময় শেষ, কেটে নিয়ে চলে যাবে, এটা ডিপেন্ড করে সময়ের উপর ডিপেন্ড করে। আমরাও আগামীকাল তাদের ব্লকেট আছে এবং সরকার কি করে সেটাও আমরা দেখতে চাই। নিশ্চয়ই কথা হবে।